আসসালামু আলাইকুম। আমি নাদিরা সুলতানা, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল, খুলনা। আজকে তোমাদের অনলাইন ক্লাসে ক্লাস 9-এর সাবজেক্ট ভূগোল পড়াবো। কি পড়াবো? তো বায়ুমণ্ডল এর সমুদ্র স্রোত, পৃষ্ঠা 97। তোমরা সবাই বই আর খাতা নিয়ে বসো, খাতা কলম নিয়ে বসো। তার আগে বলে নিই যে তোমরা সকলে ভালো আছো তো? কারণ সুস্থভাবে পড়াশুনো করতে হবে। তোমাদের এখন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এই দ্বিতীয় সপ্তাহে ভূগোলের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। গত 2 দিন ধরে আমি তোমাদের বায়ুমণ্ডল পড়াইছি, সমুদ্র। গতকাল আমি পড়াইছি তোমাদের সমুদ্র তলদেশের ভূমিরূপ, তার আগের দিন পড়াইছি সাগর, মহাসাগর, উপসাগর পড়াইছে। আজকে তোমাদের পড়াবো সমুদ্র স্রোত। শোনো, আমি বলি তোমরা ছবি এঁকে সবসময় পড়বা। ছবি ছাড়া যদি তোমরা মুখস্থ করো মনে রাখতে পারবা না। সেই জন্যে তোমরা সবসময় ম্যাপ ধরে ছবি এঁকে পড়বা, তাহলে দেখো খুব সহজ হবে পড়া, কখনোই তোমাদের অসুবিধা হবে না। এখন সমুদ্র স্রোত কেন হয়? সমুদ্র স্রোত প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। সমুদ্র স্রোতের প্রধান কারণ বায়ু প্রবাহ। সমুদ্র পৃষ্ঠের পানির সাথে এই বায়ু প্রবাহ ঘর্ষণের ফলে সমুদ্রের স্রোতের ঘূর্ণন সৃষ্টি হয়। তার ফলে এই বায়ু প্রবাহ সমুদ্রের স্রোতের সাথে সমুদ্রের উপরিভাগে পানির সাথে ঘর্ষণের ফলে ঘূর্ণন সৃষ্টি হয়, মানে তখনই তোমার সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্র স্রোত সবসময় নির্দিষ্ট গতিপথে চলাচল করে। এখন সমুদ্র স্রোতকে 2 ভাগে ভাগ করা যায়। উষ্ণতার তারতম্যের উপর ভিত্তি করে উষ্ণ স্রোত আর শীতল স্রোত করা যায়। উষ্ণ স্রোত হচ্ছে পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয়, আর শীতল স্রোত আন্তঃপ্রবাহ রূপে প্রবাহিত হয়। তোমরা সবাই জানো এই যে পৃথিবী, তার উত্তর দক্ষিণ বরাবর একটা নিরক্ষীরেখা 0 ডিগ্রি কল্পনা করা হয়। এই 0 ডিগ্রি নিরক্ষীর উপরে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়। এই নিরক্ষীরেখা পরে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়। সেই হেতু এই এলাকার পানি উষ্ণ থাকে, উষ্ণ তাপ উত্তপ্ত থাকে। এই উষ্ণ স্রোত হালকা হয়ে তোমার মেরু অঞ্চলের দিকে, এই উত্তর মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয় এই উত্তপ্ত হয়ে। আর এই মেরু অঞ্চলের শীতল স্রোত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এই উষ্ণ স্রোতের এই পৃষ্ঠ প্রবাহ, মানে উপরের দিক থেকে এটা চলে যায়, আর শীতল স্রোত নিচের দিক থেকে নেমে নিরক্ষীয় অঞ্চলে দেখায়। এই উষ্ণ স্রোত হচ্ছে পৃষ্ঠ প্রবাহ দ্বারা প্রবাহিত হয়, আর শীতল স্রোত প্রবাহিত হয় আন্তঃপ্রবাহ। উপর দিক থেকে যাবে উষ্ণ স্রোত, তল দিয়ে এসে গ্যাপ পূরণ করবে শীতল স্রোত। এখন এইভাবে তোমার উষ্ণ স্রোত আর শীতল স্রোতের প্রবাহ ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। একটা সমুদ্রের 2টো স্তর থাকে, একটা উষ্ণ স্রোত উপর দিক থেকে যায়, আর শীতল স্রোত সমুদ্রের তলদেশ থেকে যায়। উষ্ণ স্রোত গ্যাপ পূরণ করে। উষ্ণ স্রোত যদি শীতল স্রোতের দিকে যায়, শীতল স্রোত তল দিয়ে এসে উষ্ণ স্রোতের দিকে আসবে। একটা পৃষ্ঠ প্রবাহ আর একটা আন্তঃপ্রবাহ রূপে প্রবাহিত হয়। এখন আমরা পড়ব সমুদ্র স্রোতের কারণ। সমুদ্রের স্রোতের কারণ নিয়ত বায়ু। নিয়ত বায়ু কি আছে? নিয়ত বায়ু, আয়ন বায়ু, প্রধানত নিয়ত বায়ু দ্বারাই সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এই নিয়ত বায়ুর মধ্যে পড়ে আয়ন বায়ু, তারপরে পশ্চিমা বায়ু, মেরু বায়ু। নিয়ত বায়ু আবার কয় ধরনের? 1 আয়ন বায়ু, পশ্চিমা বায়ু।
বায়ু আর একটা মেরু বায়ু। নিয়ত বায়ুর প্রভাবে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এই প্রধানত আরেকটা আছে মেরু বায়ু, এর প্রভাবে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। এরপরে আমরা পড়ব পৃথিবীর আহ্নিক গতি। আহ্নিক গতি পড়ব। আহ্নিক গতি, পৃথিবীর আহ্নিক গতির ফলে ফ্রেলের সূত্র অনুযায়ী বায়ু প্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে প্রবাহিত হয় আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে প্রবাহিত হয়। এখন আমি তোমাদের একটা ছবি এঁকে দেখাই ফ্রেলের সূত্র অনুসারে। এবার আমি আঁকবো, দেখি নিম্নচাপ উচ্চচাপ। উত্তর গোলার্ধের ডান দিকে যাবে আর দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে নেমে আসবে। এইটা হচ্ছে ফ্রেলের সূত্র। উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যাবে, এই দেখো পরিবর্তিত পথ, আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যাবে। ফ্রেলের সূত্র অনুসারে যায় সমুদ্র স্রোত বায়ু প্রবাহের মধ্যে উত্তর গোলার্ধের ডান দিকে
বেঁকে যাবে, এই দেখো পরিবর্তিত পথ, ডান দিকে বেঁকে গেছে, আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যাবে। এইভাবে হচ্ছে পরিবর্তিত পথ। তোমরা এরকম ধরে ধরে পড়বা। তারপরে আসি আমরা বায়ুপ্রবাহ, ঠিক একই আণবিক গতির ফলে, এটা হচ্ছে কি ফ্রেলের সূত্র। আর বায়ুপ্রবাহের ফলে সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে চলে যাবে আর দক্ষিণ গোলার্ধে বাম দিকে নেমে আসবে। এই যে দেখো, এই যে তোমার পরিবর্তিত পথ এটা। নিরক্ষীয় অঞ্চল হচ্ছে উষ্ণমণ্ডল। এখন আমরা সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্য। নিরক্ষীয় অঞ্চল উষ্ণ অঞ্চল, এখানকার পানি উষ্ণ হয়ে পৃষ্ঠ প্রবাহ দ্বারা মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর মেরু অঞ্চলে শীতল স্রোত আন্তঃপ্রবাহ দ্বারা নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এইটা হচ্ছে তোমার পৃষ্ঠপ্রবাহ বহি স্রোত রূপে এবং মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আর আন্তঃস্রোত রূপে শীতল স্রোত নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। মেরু অঞ্চলের সমুদ্রের বরফের গলন, মেরু অঞ্চলে কিছুটা বরফ পানিতে গলে যায়, তখন হচ্ছে কি তোমার সমুদ্রের লবণাক্ততা কম হয়ে যায়। সেই জন্য একটা স্রোতের সৃষ্টি হয় মেরু অঞ্চলে। সমুদ্রের গভীরতার তারতম্য, সমুদ্র যদি গভীর কম হয় পানি তাড়াতাড়ি গরম হয়ে যায়, উষ্ণ হয়ে যায়। আর এই উষ্ণতার কারণে সমুদ্রের স্রোতের সৃষ্টি হয়। বেশি ঘনত্বের দিকে কম ঘনত্ব, তোমরা তো সবাই জানো যে বেশি ঘনত্বের দিকে কম ঘনত্ব অগ্রসর হয়। এর ফলে বহিঃস্রোত ও আন্তঃস্রোতের সাথে কি হয়, বহিঃস্রোত যায় আন্তঃস্রোতের দিকে, শীতল স্রোতের দিকে। শীতল স্রোত কোন জায়গায় থাকে, মেরু অঞ্চলের দিকে। আর বহিঃস্রোত থাকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যায়। এইভাবে তোমার মেরু অঞ্চলে বরফ গরম হয় সমুদ্রের গভীরতার তারতম্যের কারণে। সমুদ্র জলের লবণাক্ততা কোথাও কম, কখনো বেশি। যেখানে কম বেশি লবণাক্ত থাকে, কম লবণাক্ত থেকে আন্তঃস্রোত রূপে সেইখানে প্রবাহিত হয়। আর বহিঃস্রোত রূপে তোমার কম লবণাক্ত জায়গায় থেকে ওই সমুদ্র স্রোত বেশি লবণাক্ত দিকে যায়। ভূখণ্ডের অবস্থান, সমুদ্র স্রোতের সামনে যদি কোনো ভূখণ্ড অবস্থান করে তখন কি হয়, দ্বীপ, যদি সমুদ্র স্রোত সর্বত্র সমান নয়, অধিক লবণাক্ত জল যদি বেশি ভারী বলে তার ঘনত্ব বেশি হয়। আবার ভূখণ্ডের অবস্থান, সমুদ্রের প্রবাহ কোনো মহাদেশ, দ্বীপ প্রভৃতি ভূখণ্ডের অবস্থান করলে সমুদ্রের স্রোত বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন দিকে ছড়ায় যায়, বিভিন্ন দিক পরিবর্তন করে সমুদ্র স্রোত। এখন তোমাদের একটা জিনিস সমুদ্র স্রোতের বললাম, তোমরা এই বই ধরে সুন্দরভাবে পড়বা যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তাহলে তোমরা কি বুঝলে, আন্তঃস্রোত, বহিঃস্রোত, আন্তঃস্রোত আর বহিঃস্রোত। তোমাদের আজকে পড়ালাম উষ্ণ স্রোত আর শীতল স্রোত। উষ্ণ স্রোতের সৃষ্টি হয় নিরক্ষীয় অঞ্চলে, আর শীতল স্রোত মেরু অঞ্চলে ঠান্ডা পায়ে যায়, ওইখান থেকে আন্তঃস্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হয়। আর নিরক্ষীয় অঞ্চল থেকে যেহেতু উষ্ণতম সূর্য তীর্যকভাবে কিরণ দেয়, তোমরা সবাই জানো, তোমরা আণবিক গতি পড়েছ আর বার্ষিক গতি পড়েছ। সূর্য এরকম একটা জায়গায় এখানে কিরণ দেয়, এখানে। তাহলে এইটা হচ্ছে নিরক্ষীয় রেখা। এখানে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়। এখানকার পানি
বেশি উষ্ণ থাকে এই এলাকায়, এখান থেকে পানি এইখান থেকে চলে যায় উত্তর গোলার্ধের ডান দিকে মেরু অঞ্চলের দিকে, উত্তর মেরু, আর বহিঃস্রোত রূপে। আর এখান থেকে উত্তর মেরু থেকে শীতল স্রোত, উত্তর অঞ্চল থেকে শীতল স্রোত এদিকে প্রবাহিত হয় নিরক্ষীয় অঞ্চলের দিকে, শীতল স্রোত আন্তঃস্রোত রূপে। আবার ঠিক একই রকমের দক্ষিণ গোলার্ধের বাম দিকে এদিক থেকে যায় নিরক্ষীয় স্রোত, আবার এদিক থেকে এদিকে আসে। উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধ থেকে বাম দিকে প্রবাহিত হয়। আর ফ্রেলের সূত্র অনুসারে এটা তোমরা মনে রাখবা সবসময়, তোমরা আণবিক গতি পড়িছো, যদি তোমরা একটার সাথে আরেকটা ভীষণভাবে রিলেটেড, যদি তোমরা এগুলো না ঠিক করে পড়ো, মুখস্থ করো, কখনোই মনে থাকবে না। আর অ্যাসাইনমেন্ট ঠিক করে দেখবা। আগামী দিন তোমাদের আমি এই স্রোতটা ভালো করে শিখবা। স্রোতের খুবই বেশি একটা পার্থক্য নাই, একটার সাথে একটা নিয়ত বায়ু, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু প্রভাবে সমুদ্র স্রোতের কারণ। পৃথিবী আণবিক গতি, ফ্রেলের সূত্র উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে নেমে যাবে সমুদ্র স্রোত। সমুদ্র জলের তাপমাত্রার পার্থক্য কি, কোথাও বেশি, কোথাও যে নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি, পানি উষ্ণ হয়ে উপরে উঠে আসে এবং সেই স্রোত চলে যায় শীতলের দিকে, শীতল মানে মেরু অঞ্চলের দিকে। আবার মেরু অঞ্চলের থেকে শীতল স্রোত আন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে চলে আসে। এই একটা গেল। মেরু অঞ্চলের সমুদ্র বরফের গলন, সমুদ্রের বরফের গলনের ফলে তোমার পানি উপরে মানে ফুলে ওঠে, তখন হচ্ছে একটা স্রোতের সৃষ্টি হয়। সমুদ্রের গভীরতার তারতম্যের কারণ, সমুদ্রের গভীরতা যদি কম থাকে পানি উষ্ণ হয়, উষ্ণ স্রোত শীতল স্রোতের দিকে যায়, শীতল স্রোত উষ্ণ স্রোতের জায়গায়। সমুদ্র জলের লবণাক্তার পার্থক্য, সমুদ্রের জল কোথাও লবণ বেশি, কোথাও কম থাকে। লবণাক্ত যেখানে বেশি সে জায়গা ভারী থাকে, সেখানে যেখানে কম থাকে সেখান থেকে সমুদ্র সমুদ্র স্রোত লবণাক্তর দিকে আসে, লবণাক্তর দিক থেকে ওই যেখানে কম সেখানে যায়। তারপরে ভূখণ্ডের অবস্থান, যদি সমুদ্রের স্রোতের সামনে কোনো মহাদেশ বা দ্বীপ এগুলো বাঁধে, তখন ওরা সমুদ্রের স্রোত তার দিক পরিবর্তন করে। তা আগামী দিন তোমরা সমুদ্রের স্রোত কয় প্রকার, কি কি, এবং উষ্ণ আর সমুদ্রের স্রোতের কারণগুলো খুব ভালো করে পড়বা, ছবি এঁকে পড়বা। তুমি যদি একদম মুখস্থ করতেই থাকো, নিরক্ষী রেখা এরকম করে যদি মুখস্থ করছে, উষ্ণ স্রোত তাপমাত্রা বেশি, তা না, তোমার বুঝে পড়তে হবে কোন জায়গা থেকে সূর্য কেন বললো যে নিরক্ষী রেখার উপরে সূর্য তীর্যকভাবে কিরণ দেয়, এবং এখানে মানে সরাসরি কিরণ দেয়। আর এখানে এই দেখো শীতল স্রোত, শীতল কেন হয়, এই দেখো এখানে, এই দেখো এইখানে ডাইরেক্ট কিরণ দিচ্ছে, এইখানকার তাপমাত্রা বেশি হয়, আর সমুদ্র কি জল উষ্ণ হয়ে যায়, উষ্ণ হয়ে গেলে হালকা হয়ে যায়, এই হালকা শীতলের দিকে যাবে, শীতলের দিকে আসবে। আগামী দিন তোমাদের পড়া থাকলো সমুদ্র স্রোতের কারণ আর সমুদ্র স্রোত কত প্রকার, ভালো করে পড়বা। আর অ্যাসাইনমেন্ট দিছে সেগুলো তোমরা ঠিক করে পরীক্ষা মানে অ্যাসাইনমেন্টটা লিখে জমা দিবা, কোনো রকম ভুল টুল না হয়, স্কুলে এসে এগুলো নিয়ে জমা হয়। এই দ্বিতীয় সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট আছে, এগুলো সব ঠিকঠাক করে পূরণ করে নিয়ে আসবা। আজকে পড়া এই পর্যন্ত, আর এইগুলো তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসবা। সমুদ্র স্রোতের কারণ আর বায়ুমণ্ডলের সমুদ্রের স্রোতের কারণ, এগুলো সব সুন্দরভাবে পড়ে আসবা। ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাসাইনমেন্ট ঠিক করে জমা দিবা।